7ই মে 1983। রাত তখন ওই 11:11 হবে। বিহারের রাজধানী পাটনার রাস্তাঘাট তখন পুরো শুনশান। তারই মাঝে পাটনার স্ট্র্যান্ড রোডের ভিআইপি কোয়ার্টারের সামনে এসে দাঁড়ালো একটা সাদা রঙের অ্যাম্বাসাডার গাড়ি। গাড়ির ভিতরে বসেছিলেন একজন ডাক্তারবাবু। কিছুক্ষণ পর গাড়ি থেকে নেমে ধীর পায়ে ওই কোয়ার্টারের ভিতর প্রবেশ করলেন তিনি। কোয়ার্টারের ভিতর তখন তীব্র পেট ব্যথায় কাতরাচ্ছেন 35 বছর বয়সী এক মহিলা। ওই মহিলাকে খানিকক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারবাবু বললেন, বিশেষ কিছুই হয়নি, সামান্য গ্যাসের সমস্যা হয়েছে। এই গ্লুকোজ সলিউশনটা খাইয়ে দিচ্ছি, সকালের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু না, ডাক্তারবাবুর খাইয়ে যাওয়া সেই ওষুধটা একেবারেই বিফলে গেল। 8 তারিখ ভোর 4:30 পৌনে 5টা নাগাদ মারা গেলেন ওই মহিলা। সবাই ভাবল হয়তো ওই পেটের যন্ত্রণা থেকেই মৃত্যু হয়েছে তার। সে কারণে সকাল থাকতে থাকতেই শেষকৃত্যের সব কাজ সামলে বাড়ি ফিরে এলেন সবাই। কি ভাবছেন, এটা নিছকে এক অসুস্থ মহিলার অকালে মারা যাওয়ার গল্প? না, সেটা একেবারেই নয়। কারণ আসল গল্পটা শুরু হবে এইবার। ওই মহিলার মৃত্যুর মোটামুটি দিন দুয়েক পর জনপ্রিয় একটা ইংলিশ সংবাদপত্রে স্থানীয় সাংবাদিকের হাতে এমন একটা তথ্য এলো যা দেখে তিনি রীতিমতো চমকে গেলেন। ওই সাংবাদিক জানতে পারলেন সদ্য মৃতা ওই মহিলার নামে আদতে দুটো ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপারটা হলো, দুটো ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে দুটো আলাদা আলাদা বিষয়কে চিহ্নিত করা হয়েছে। পরের দিন সকালে ওই ইংলিশ পেপার ছাড়াও স্থানীয় দুটো হিন্দি সংবাদপত্রেও খবরটা প্রকাশিত হলো। আর ওই একটা খবরেই রীতিমতো শোরগোল পড়ে গেল গোটা বিহার জুড়ে। কারণ এই মহিলার মৃত্যু কোনো সাধারণ ঘটনা ছিল না। এই মৃত্যু রহস্যের সঙ্গে জড়িয়েছিলেন তৎকালীন বিহার বিধানসভার বড় বড় নেতা, বিধায়ক, এমনকি উচ্চপদস্থ মন্ত্রীরাও। কিন্তু কিভাবে রাজ্যের বড় বড় মাথারা জড়িয়ে পড়েছিলেন এই ঘটনার সঙ্গে? আর কেনই বা এই মৃত্যু রহস্যকে ভারতবর্ষের মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মার্ডারের তালিকায় প্রথম দিকে রাখা হয়? নমস্কার, আমি সুজয় নীল। আজ পর্যন্ত আপনারা আমার চ্যানেলে অনেক ধরনের মার্ডার মিস্ট্রির ঘটনা দেখেছেন, কিন্তু আজ আমি আপনাদের যে মার্ডার কেসের ব্যাপারে জানাতে চলেছি সেটা কোনো সাধারণ মার্ডার কেস নয়। এই মার্ডার কেসের সঙ্গে এক সূত্রে জড়িয়ে রয়েছে রাজনীতি, ক্ষমতার লোভ আর এমন কিছু অপ্রিয় সত্যি যা সামনে আসলে হয়তো তৎকালীন ভারতবর্ষের প্রশাসনিক সিস্টেমের ভিতটাই নড়ে যেত। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক ভারতবর্ষের অন্যতম কুখ্যাত, বিতর্কিত এবং রহস্যে ঘেরা মৃত্যু রহস্য, দ্য ববি মার্ডার কেস। সালটা 1983। সেই সময় পাটনার স্ট্র্যান্ড রোডের 11 নম্বর কোয়ার্টারে বসবাস করতেন রাজেশ্বরী সরোজ দাস এবং তার মেয়ে ববি। এই রাজেশ্বরী সরোজ দাস ছিলেন বিহার বিধান পরিষদের প্রাক্তন স্পিকার এবং একজন প্রভাবশালী কংগ্রেস নেত্রী। ওই বছরই 7ই মে রাত 11টা নাগাদ রাজেশ্বরী দেবীর কোয়ার্টারের সামনে এসে দাঁড়ালো একটা সাদা রঙের অ্যাম্বাসাডার গাড়ি। সেদিন ড্রাইভার বাদে ওই গাড়ির ভেতরে যে দুজন বসেছিলেন তাদের মধ্যে একজনের নাম ডক্টর বিনোদ কুমার আর অন্যজনের নাম রঘুবর ঝা। এই রঘুবর ঝা ছিলেন বিহার বিধানসভার তৎকালীন স্পিকার রাধানন্দন ঝায়ের ছেলে। সেদিন ডক্টর বিনোদ কুমার গাড়ি থেকে নেমে ওই কোয়ার্টারের ভিতর ঢুকে গেলেও রঘুবর ঝা ওই গাড়ি থেকে নামলেন না। তিনি অন্ধকারেই গাড়ির সিটে গা এলিয়ে বসে রইলেন। ওদিকে কোয়ার্টারের ভিতর তখন তীব্র পেটের যন্ত্রণায় কাতরাচ্ছেন বিহার বিধানসভার জনপ্রিয় মুখ বছর 35-এর ববি। বাড়িতে ঢুকে ববিকে পরীক্ষা করে ডাক্তার বিনোদ কুমার নিজের অ্যাটাচি থেকে একটা ওষুধ বের করলেন আর তারপর সেটা জলের সঙ্গে মিশিয়ে ওই মিশ্রণটা তিনি খাইয়ে দিলেন ববিকে। কোয়ার্টার থেকে বেরোনোর সময় ডাক্তার বিনোদ কুমার ববির মা রাজেশ্বরী দেবীকে বলে গেলেন, ঘাবড়ানোর কিছু নেই, সকালের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। তবে ডাক্তার বিনোদ কুমারের বলা সেই ঠিকঠাক সকালটা আর কোনো দিনই আসেনি। 8ই মে ভোরবেলা যখন গোটা পাটনা শহর আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠল, তখন 11 নম্বর কোয়ার্টারের ভিতরে ছবিটা যেন একেবারেই বেমানান ছিল। বাড়িতে সদ্য একটা তরতাজা মেয়ের মৃত্যু ঘটেছে, অথচ কারও মুখে কোনো শোকের ছায়া নেই, নেই কোনো কান্নাকাটি। তার বদলে সবার চোখে মুখে শুধুই একটা অস্বাভাবিক তাড়াহুড়ো। মৃত্যুর মাত্র 4 ঘন্টার মধ্যে কাকপক্ষী টের পাওয়ার আগেই অতি সাবধানে পীরমোহানি খ্রিস্টান কবরস্থানে কবর দিয়ে দেওয়া হলো ববিকে। না কোনো আচার অনুষ্ঠান, না আশেপাশের মানুষজনকে খবর দেওয়া, একেবারে নিঃশব্দে সেরে ফেলা হলো শেষকৃত্যের পুরো কাজটা। মনে হলো যেন অদৃশ্য কেউ এই ঘটনাটাকে পুরো ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
কিন্তু কে সে? কেন ববির মৃত্যু নিয়ে পরিবারের লোকজনের মধ্যে এত লুকোছাপা? সত্যি কি তার মৃত্যুটা পেটের সমস্যার জন্যই হয়েছিল, নাকি এর পিছনে লুকিয়েছিল আরো বড় ষড়যন্ত্র? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের আগে জানতে হবে কে ছিলেন এই ববি, আর কিভাবেই বা তিনি হয়ে উঠেছিলেন বিহার বিধানসভার আই ক্যান্ডি। আমাদের আজকের এই ভিডিওর মূল চরিত্র ববির আসল নাম ছিল শ্বেত নিশা ত্রিবেদী। তবে বাড়িতে সবাই অবশ্য তাকে আদর করে বেবি বলে ডাকত। কিন্তু বেবি কিভাবে ববি হলো সেটা একটু পরে বলছি। ববি ছিলেন বিহার বিধান পরিষদের প্রাক্তন স্পিকার এবং দাপুটে কংগ্রেস নেত্রী রাজেশ্বরী সরোজ দাসের পালিতা কন্যা। ববির জন্ম পরিচয় নিয়ে সেই সময় লোকের মুখে মুখে নানা রকমের মুখরোচক জল্পনা ঘুরত। অনেকে বলতেন ববির আসল বাবা নাকি ছিলেন একজন পোলিশ পোপ, আর মা ছিলেন একজন ব্রাহ্মণ মহিলা। তবে শ্বেত নিশা এতটাই সুন্দরী ছিলেন যে অনেকেই তাকে ঋষি কাপুরের জনপ্রিয় সিনেমা ববির নায়িকা ডিম্পল কাপাডিয়ার সঙ্গে তুলনা করতেন। আর সেই থেকেই শ্বেত নিশার ডাক নাম বেবি থেকে ববি হয়ে যায়। এবার বাইরে থেকে বিষয়টা যতটাই গ্ল্যামারাস হোক না কেন, ববির ব্যক্তিগত জীবন কিন্তু ততটা সুখের ছিল না। এত প্রভাবশালী একজন নেত্রীর মেয়ে হয়েও ব্যক্তিগত জীবনে তিনি বারংবার হোঁচট খেয়েছেন। মাঝপথেই তাকে ছাড়তে হয়েছে কলেজের পড়াশুনো, দুবার বিয়ে ভেঙেছে। দ্বিতীয় পক্ষে ববির দুটো সন্তানও ছিল। কিন্তু ববির সেই দুই স্বামী আসলে কারা ছিলেন সেটা কেউই সেভাবে জানতো না। আর ববির সবচেয়ে বড় এক্স ফ্যাক্টর ছিল তার রূপের জাদু আর সবার সঙ্গে কথা বলার অসাধারণ ক্ষমতা। আর এই মিষ্টি কথার জাদুকে কাজে লাগিয়ে নিজের অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যারিয়ারে ঝড়ের বেগে উন্নতি করেছিলেন ববি। তবে এর পিছনে তার মায়ের বিরাট রাজনৈতিক প্রভাবও একটা বড় ফ্যাক্টর ছিল বটে। মায়ের পলিটিক্যাল কানেকশনকে কাজে লাগিয়ে 1978 সালে খুব সহজেই বিহার বিধানসভায় টেলিফোন অপারেটরের চাকরি পেয়ে যান ববি। শুনলে অবাক হবেন, শুধুমাত্র ববিকে এই চাকরিটা দেওয়ার জন্যই নাকি বিহার বিধানসভায় রাতারাতি একটা অস্থায়ী প্রাইভেট এক্সচেঞ্জ বোর্ড পর্যন্ত বসানো হয়েছিল। আসলে গোটা বিধানসভা পাগল ছিল ববির রূপ আর মোহময়ী কথার জাদুতে। কিন্তু যে মহিলার জন্য পুরো বিধানসভা পাগল ছিল তাকে কে খুন করলো? আর এই পুরো ঘটনার পিছনে ওই ডাক্তারবাবুরই বা কি ভূমিকা ছিল? চলুন তাহলে এবার সেই বিষয়টাই জেনে নেওয়া যাক। ববির মৃত্যু হয়েছিল 1983 সালের 8ই মে ভোরবেলায়। কিন্তু ববির নামে একই সঙ্গে প্রায় একই সময় দুটো আলাদা ডেথ সার্টিফিকেট ইস্যু করেছিলেন দুজন আলাদা আলাদা ডাক্তার। আর সেই দুটো ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণও ছিল সম্পূর্ণ ভিন্ন। এবার দুটো সার্টিফিকেটের প্রথমটা লিখেছিলেন বিহার বিধানসভার ডাক্তার কে ঝা। ডাক্তার ঝা তার সার্টিফিকেটে লিখেছিলেন ভোর 4টে নাগাদ তিনি ববির শারীরিক অবস্থার পরীক্ষা করেন এবং ববির মৃত্যু শরীরের ভিতরে ইন্টারনাল ব্লিডিং এর কারণেই হয়েছে। অন্যদিকে ববির দ্বিতীয় ডেথ সার্টিফিকেটটা লিখেছিলেন ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ কার্ডিওলজির চিকিৎসক ডক্টর অশোক কুমার ঠাকুর। তিনি আবার তার লেখা ডেথ সার্টিফিকেটের দাবি করেন ভোর 4:30 ববির মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকের কারণে। এবার একবার ভেবে দেখুন, একজন মানুষের নামে দুটো আলাদা ডেথ সার্টিফিকেট ইস্যু হলো, আবার সেই সার্টিফিকেট দুটোতেও মৃত্যুর কারণ এবং সময় সম্পূর্ণ আলাদা লেখা হলো। এই গোটা বিষয়টাই ভীষণ সন্দেহজনক নয় কি? অথচ যে ডাক্তার বিনোদ কুমার ববিকে শেষবারের জন্য পরীক্ষা করেছিলেন তিনি কোনো ডেথ সার্টিফিকেটই ইস্যু করলেন না। কিন্তু কথায় আছে না, পাপ কোনোদিন চাপা থাকে না। এক্ষেত্রেও ঠিক সেটাই হলো। ববির এই ডাবল ডেথ সার্টিফিকেটের বিষয়টা সামনে আসতেই বিহারের মিডিয়া ইন্ডাস্ট্রিতে শুরু হলো জোরদার আলোচনা। মিডিয়ার সূত্র ধরেই পাটনার তৎকালীন এসএসপি কিশোর কুণালের কানে গেল পুরো ঘটনাটা। 10ই মে পুলিশের কাছে রিপোর্ট এলো বিধানসভায় কাজ করা ববি নামের এক মেয়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে এবং তাকে তড়ি ঘড়ি কবর দিয়ে দেওয়া হয়েছে। 11ই মে 1983 পাটনার দুটো জনপ্রিয় হিন্দি সংবাদপত্র আজ এবং প্রদীপের প্রথম পাতায় এই রহস্যময় মৃত্যুর খবর বড় বড় অক্ষরে ছাপা হলো। সঙ্গে উল্লেখ করা হলো ডাবল ডেথ সার্টিফিকেটের বিষয়টাও। এসএসপি কিশোর কুণাল বুঝে গেলেন এই পুরো ঘটনাটা নিছক একটা স্বাভাবিক হত্যাকাণ্ড নয়, এর পিছনে রয়েছে একটা বিশাল বড় ষড়যন্ত্র। আর সেই গোটা ষড়যন্ত্রের ব্যাপারে ববির মা অর্থাৎ রাজেশ্বরী সরোজ দাস কিছু না কিছু অবশ্যই জানেন। কিন্তু কি সেই ষড়যন্ত্র, আর কিভাবে এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িয়ে রয়েছেন ববির মা রাজেশ্বরী দেবী? চলুন এবার সেই বিষয়টাই জানার চেষ্টা করা যাক। যখন এই গোটা মামলাটা নিয়ে সারা শহর জুড়ে তোলপাড় চলছিল,
আশ্চর্যজনকভাবে ববির পরিবার প্রথম থেকেই যেন ঘাপটি মেরেছিল। সেই কারণে বাধ্য হয়ে এসএসপি কিশোর কুনাল নিজেই সুমোটো মামলা দায়ের করে এই ঘটনার তদন্ত শুরু করলেন। তিনি সরাসরি পৌঁছে গেলেন রাজেশ্বরী সরোজ দাসের সরকারি বাসভবনে, আর সেখানে গিয়েই তিনি আপাদ মস্তক জেরা করা শুরু করলেন রাজেশ্বরী দেবীকে। আসলে ভদ্রমহিলাকে কিশোর কুনাল আগেই সন্দেহ করেছিলেন। জেরার প্রথম দিকে এই বিষয়ে মুখ খুলতে অস্বীকার করলেও শেষমেশ আর চাপ সামলাতে না পেরে কান্নায় ভেঙে পড়লেন রাজেশ্বরী দেবী। তিনি জানালেন, স্পিকারের ছেলে রঘুবর ঝায়ের দেওয়া ওষুধ খাওয়ার পরেই ববির শারীরিক অবস্থার এইরকম মারাত্মক অবনতি হয়েছিল। সঙ্গেই রাজেশ্বরী দেবী আরও জানালেন যে ববিকে সেদিন রাতে যে ডাক্তারবাবু পরীক্ষা করতে এসেছিলেন সেই বিনোদ কুমার আসলে একজন ভুয়ো ডাক্তার। রাজেশ্বরী দেবীর এই স্বীকারোক্তির পর এসএসপি কিশোর কুনাল নিশ্চিত হয়ে গেলেন যে এই মৃত্যুর পিছনে অত্যন্ত ক্ষমতাশালী রাজনৈতিক মাথারা জড়িত। কিন্তু একটা আনরেজিস্টার্ড বয়ানের ভিত্তিতে তো আর তাবর তাবর রাঘব বোয়ালদের জালে ফেলা যায় না। আদালতে অপরাধ প্রমাণ করতে গেলে সবার আগে দরকার একটা আনডিনায়েবল সায়েন্টিফিক প্রুফ। তাই সেই প্রুফটা জোগাড় করার জন্যই এসএসপি কিশোর কুনাল এমন একটা স্টেপ নিলেন যা তৎকালীন বিহারের গোটা সিস্টেমকে রীতিমতো কাঁপিয়ে দিল। কিন্তু কি ছিল সেই যুগান্তকারী স্টেপ, আর কিভাবে এই পুরো হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করলেন এসএসপি কিশোর কুনাল? চলুন তাহলে জেনে নেওয়া যাক এই বিষয়ে বিস্তারিত। ববির মৃত্যুর আসল কারণটা খুঁজে বের করার জন্য ওর ময়না তদন্তের প্রয়োজন ছিল, কিন্তু ববির ডেড বডি তো ইতিমধ্যেই কবর দেওয়া হয়ে গেছিল। এবার সেই ডেড বডিকে কবর থেকে বের করে নিয়ে আসার জন্য কোর্ট থেকে স্পেশাল অর্ডার বের করলেন এসএসপি কিশোর কুনাল। কোর্টের নির্দেশ মতো পীর মোহানি কবরস্থানের মাটি খুঁড়ে যখন ববির মৃতদেহ তোলা হলো তখন তা অনেকটাই পচে গলে গেছে। ডাক্তারদের কাছে একমাত্র রাস্তা ছিল ভিসেরা টেস্ট। ডাক্তাররা ববির শরীরের ভিতরের কিছু অংশের ভিসেরা কালেক্ট করে ফরেন্সিক ল্যাবে কেমিক্যাল টেস্টের জন্য পাঠালেন। ঠিক এক সপ্তাহ পর ফরেন্সিক রিপোর্ট এসে পৌঁছলো পুলিশের হাতে। আর এই ফরেন্সিক রিপোর্টটাই ববি মার্ডার কেসের তদন্তকে 180 ডিগ্রি ঘুরিয়ে দিল। ওই রিপোর্টে ববির শরীরে একটা মারাত্মক কার্বনিক ফসফরাস কীটনাশক বিষ পাওয়া গেল, যার নাম ম্যালিয়ান। অর্থাৎ এইবার সায়েন্টিফিক্যালি প্রমাণিত হলো যে ববির মৃত্যুর জন্য হার্ট অ্যাটাক বা ইন্টারনাল ব্লিডিং এর যে গল্পটা সাজানো হয়েছিল সেটা পুরোটাই ভুয়ো। সঙ্গেই পুলিশের কাছে এটা পরিষ্কার হয়ে গেল যে এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, বরং অত্যন্ত নিখুঁতভাবে সাজানো একটা খুন। কিন্তু সত্যি কি রঘুবর ঝা আর ডাক্তার বিনোদ কুমার মিলেই খুন করেছিল ববিকে? সেটা কিভাবে প্রমাণ হবে? ঠিক কি কি হয়েছিল 1983 সালের 7ই মে রাতে? এইবার চলুন সেটাই বিস্তারিত জানার চেষ্টা করি। ববির দেহে বিষ পাওয়ার পরেই পুলিশ রাজেশ্বরী দেবী ছাড়া এই ঘটনার অন্যান্য প্রত্যক্ষদর্শীদের খুঁজে বের করার অভিযান শুরু করে দিল। এই অভিযান চলাকালীন এসএসপি কিশোর কুনালের টিম হঠাৎ করেই হদিশ পেল একটা আউট হাউসের। রাজেশ্বরী দেবীর কোয়ার্টারের সেই আউট হাউসে সেই সময় দুজন যুবক একসঙ্গে রুম শেয়ার করে থাকতেন। এদের মধ্যে একজন এএন কলেজের ছাত্র নির্ভয় কুমার, আর অন্যজন টেলিফোন অপারেটর ত্রিশূলধারী সিং। এই দুজন যুবকই 7ই মে রাতের পুরো ঘটনাটা নিজের চোখে দেখেছিলেন। ব্যাস, এরপর আর কি? এই দুজনকে জেরা করতে ওই রাতের পুরো ঘটনাটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে গেল পুলিশের সামনে। 1983 সালের 25শে মে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সূর্যকান্ত মিশ্রার সামনে সেই রাত্রের পুরো ঘটনাটার বর্ণনা দিলেন ত্রিশূলধারী সিং এবং নির্ভয় কুমার। তারা জানালেন 7ই মে রাতে ডাক্তার বিনোদ কুমার এবং বিহার বিধানসভার স্পিকারের ছেলে রঘুবর ঝা ববির বাড়িতে এসেছিলেন। রঘুবর সেই গাড়িতেই বসেছিলেন, আর গাড়ি থেকে নেমে ববিকে পরীক্ষা করতে গিয়েছিলেন ডাক্তার বিনোদ কুমার। আর বিনোদ কুমারের দেওয়া সেই ওষুধটা খাওয়ার কিছুক্ষণ পর থেকেই ছটফট করতে শুরু করলেন ববি, এবং কিছুক্ষণ ওভাবেই ছটফট করার পর তিনি প্রাণ হারালেন। কিন্তু এইবারে প্রশ্নটা হলো, ববিকে ঠিক কি কারণে খুন করা হয়েছিল? ববি তো বিধানসভায় খুব গুরুত্বপূর্ণ কোনো পদে ছিলেন না, এমনকি তার বিরাট সাকসেসফুল কোনো পলিটিক্যাল কেরিয়ারও ছিল না। তাহলে কেন এইরকম একজন মহিলাকে খুন করার জন্য এত বড় ষড়যন্ত্র করলেন রাজ্যের তাবর তাবর নেতা মন্ত্রীরা? তাহলে চলুন এবার সেটাই জানা যাক। পুলিশের তদন্ত যত এগোতে শুরু করলো ততই এই কেস পেঁয়াজের খোসার মতো খুলতে খুলতে পুলিশের হাতে আসতে শুরু করলো একের পর এক প্রমাণ। পুলিশ জানতে পারল বিহার বিধানসভার কয়েকজন প্রভাবশালী নেতার সঙ্গে ববির বহুদিনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
আর এই সম্পর্ককে কাজে লাগিয়েই সেই নেতাদের ঘনিষ্ঠ মুহূর্তের কিছু আপত্তিকর ছবি এবং চিঠিপত্র জোগাড় করে ববি। আর তারপর সেগুলো দিয়েই নাকি সেই নেতাদের ব্ল্যাকমেল করতে শুরু করেছিলেন তিনি। এর পাশাপাশি সামনে এলো এক চাঞ্চল্যকর ত্রিকোণ প্রেমের তত্ত্ব। পুলিশ জানতে পারল ঘটনার মাস দেড়েক আগে বিধানসভার স্পিকারের ছেলে রঘুবর ঝার সঙ্গে ববির বড় সড় অশান্তি হয়। এমনকি মৃত্যুর ঠিক দুদিন আগে অর্থাৎ 5ই মে ববি কাঁদতে কাঁদতে বাড়িতে এসে মাকে জানিয়েছিলেন করুণেশ্বর সিং নামের অন্য এক ব্যক্তির সঙ্গে তার ঘনিষ্ঠতা বেড়েছে বলে রঘুবর ঝা তাকে সমানে বিরক্ত করছেন। এই সমস্ত তথ্য প্রমাণ মিলিয়ে পুলিশের বুঝতে বাকি রইল না যে এই হত্যাকাণ্ডের সঙ্গে রঘুবরই সরাসরিভাবে যুক্ত। কিন্তু তদন্তেরা যখনই বিধানসভার স্পিকারের ছেলে থেকে শুরু করে রাজ্যের তাবর তাবর রাঘবওয়ালদের দিকে যেতে শুরু করলো, তখনই রাতারাতি রং বদলে গেল বিহারের রাজনীতির। নিজেদের গদি আর সম্মান বাঁচাতে মরিয়া হয়ে উঠল প্রশাসন। প্রভাবশালীদের আড়াল করার জন্য পুলিশ ডিপার্টমেন্টের করাপ্ট শীর্ষকর্তারাই এসএসপি কিশোর কুণালের পথে পদে পদে বাধা হয়ে দাঁড়াতে লাগলেন। কিন্তু ঠিক কিভাবে এসেছিল এই বাধা? আড়াল থেকে কারা কলকাঠি নাড়ছিল অপরাধীদের বাঁচাতে? আর হাই প্রোফাইল এই মামলায় শেষ পর্যন্ত সিবিআই এর ভূমিকাই বা কি ছিল? চলুন এবার সেই রহস্যের জটটাই খোলা যাক। তদন্তের জাল গুটিয়ে এনে এসএসপি কিশোর কুণাল যখন রঘুবর ঝাকে প্রায় অ্যারেস্ট করার দৌড় গোড়ায়, ঠিক তখনই ওপর মহল থেকে নেমে এলো কড়া নির্দেশ। তৎকালীন ডিআইজি নরেন্দ্র নারায়ণ সিং সোজা জানিয়ে দিলেন রঘুবর ঝাকে গ্রেপ্তার করা তো দূর, জিজ্ঞাসাবাদের অনুমতিটুকু দেওয়া হবে না। আর এই একটা নির্দেশে ডিপার্টমেন্টের পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠল যে তৎকালীন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রা খোদ এসএসপি কিশোর কুণালকে নিজের দপ্তরে ডেকে পাঠালেন। কিশোর কুণাল যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন, তখন তিনি শান্ত গলায় এসএসপিকে সতর্ক করে দিয়ে বললেন, আপনি একজন ভালো অফিসার কিশোরজি, তাই এই মামলার তদন্ত থেকে দূরে থাকার চেষ্টা করুন। কারণ তদন্ত বেশি দূর এগোলে তার আঁচে আপনার নিজের হাতই পুড়ে যেতে পারে। তবে এরপর যা ঘটল তা হয়তো খোদ মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রা অবধি কল্পনা করতে পারেননি। আচমকায় জগন্নাথ মিশ্রার দলের প্রায় 40 থেকে 44 জন বিধায়ক এবং 2 জন মন্ত্রী মিলে খোদ মুখ্যমন্ত্রীকেই রীতিমতো ব্ল্যাকমেল করতে শুরু করলেন। তারা স্পষ্ট জানিয়ে দিলেন যদি এই মামলার তদন্ত অবিলম্বে সিবিআই এর হাতে তুলে না দেওয়া হয় তবে তারা সমর্থন তুলে নিয়ে সরকার ফেলে দেবেন। কিন্তু সিবিআই তদন্ত চাওয়া তো ভালো কথা, এতে তো তদন্ত আরো জোরদার হবে। কিন্তু ঠিক এখান থেকেই শুরু হলো এই মামলার সবচেয়ে নক্কারজনক অধ্যায়। ববি মার্ডার মামলায় এন্ট্রি নিল ভারতের সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থা সিবিআই। প্রচন্ড রাজনৈতিক চাপের কাছে মাথা নত করে মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রা শেষ পর্যন্ত এই মামলা তদন্তভার সিবিআই এর হাতে তুলে দিতে বাধ্য হলেন। সাধারণ মানুষ ভেবেছিল এবার হয়তো ন্যায় বিচার মিলবে, কিন্তু সিবিআই এর এন্ট্রি কোনোদিনই সত্য উদ্ঘাটনের জন্য ছিল না, বরং প্রভাবশালীদের বাঁচানোর জন্যই এই গোটা নাটকটা সাজানো হয়েছিল। প্রথমে সিবিআই এর জয়েন্ট ডিরেক্টর রামচন্দ্রন কিশোর কুণালের তদন্তের প্রশংসা করলেন, কিন্তু কিছুদিনের মধ্যেই তাকে এই মামলা থেকে সরিয়ে দেওয়া হলো। আর তার জায়গায় দায়িত্ব দেওয়া হলো আইপিএস বিজয় শঙ্করকে, যিনি কাকতালীয়ভাবে ছিলেন খোদ মুখ্যমন্ত্রীর একজন নিকট আত্মীয়। প্রায় 1 বছর পর 1984 সালের 14ই মে সিবিআই এর ডিএসপি কে.এন. তিওয়ারি আদালতে তাদের চূড়ান্ত রিপোর্ট পেশ করলেন। আর সেই রিপোর্ট পড়ে সাধারণ মানুষের তো বটেই, খোদ পুলিশেরও চোখ কপালে ওঠার জোগাড় হলো। পাটনা পুলিশের খুনের তত্ত্বকে সম্পূর্ণ খারিজ করে দিয়ে সিবিআই দাবি করলো ববির মৃত্যু আদৌ কোনো খুনের ঘটনাই নয়, বরং এটা একটা নিছক হত্যা। সিবিআই এর রিপোর্ট অনুযায়ী রতন জাগওয়ানি নামক কোনো এক প্রেমিকের কাছ থেকে ধোঁকা খেয়েই নাকি ববি চরম হতাশায় ভুগছিলেন। আর সেই হতাশা থেকেই সেন্টার নামক অ্যান্টি ডিপ্রেশন ওষুধের ওভারডোজ নিয়ে তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু কে এই রতন জাগওয়ানি? সেই লোকটার কোনো অস্তিত্বই আজ অবধি খুঁজে পাওয়া যায়নি। আর এক্ষেত্রে সবচেয়ে চমকে দেওয়ার মতো ব্যাপারটা হলো সিবিআই আদালতে দাবি করলো যে পাটনা পুলিশ নাকি এই ঘটনার প্রত্যক্ষদর্শী নির্ভয় এবং ত্রিশূলধারীকে অকথ্য নির্যাতন করে জোর জবরদস্তি রঘুবর ঝায়ের নাম বলিয়েছিল। এদিকে পাটনা ফরেন্সিক ল্যাব তাদের রিপোর্টে স্পষ্ট জানিয়েছিল যে ববির শরীরে কোনো ট্যাবের অস্তিত্ব ছিল না, বরং ছিল মারাত্মক ক্ষতিকারক বিষ। কিন্তু সেই রিপোর্টকেও বিন্দুমাত্র গুরুত্ব দিল না আদালত, বরং প্রভাবশালী নেতাদের চাপে বিজ্ঞান আর ফরেন্সিক রিপোর্টকেও বুড়ো আঙুল দেখিয়ে সিবিআই এর এই মন ভরা রিপোর্টটি শেষ পর্যন্ত মেনে নিল বিহার হাইকোর্ট। ফলে চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হলো ববি মার্ডার কেসের ফাইল।
ববি মার্ডার কেসের এই পরিণতি ভারতীয় গণতন্ত্র এবং বিচার ব্যবস্থার ইতিহাসে চিরকাল একটা কালো অধ্যায় হয়েই থেকে যাবে। তবে এই ঘটনার জেরে বিহারের রাজনীতিতে সেই বছরই একটা বড়সড় রদবদল ঘটেছিল। ববি মার্ডার কেসটা ধামাচাপা দেওয়ার মাত্র 3 মাসের মধ্যেই 1983 সালের 14ই আগস্ট কংগ্রেস হাইকমান্ড জগন্নাথ মিশ্রাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয়, আর তার জায়গায় মুখ্যমন্ত্রীর দায়িত্ব পান চন্দ্রশেখর সিং। কিন্তু যে সৎ পুলিশ অফিসার নিজের কেরিয়ার বাজি রেখে সত্যিটাকে সামনে আনার সাহস দেখিয়েছিলেন, সেই এসএসপি কিশোর কুণালের কি হলো? প্রবল রাজনৈতিক চাপের মুখে ভদ্রলোককে পাটনা থেকে অন্যত্র বদলি করে দেওয়া হলো। পরবর্তীকালে কিশোর কুণালের ছেলে সায়ন কুণাল তার লেখা দামান তক্ষকা বইতে এই গোটা রাজনৈতিক ষড়যন্ত্রের কথা বিস্তারিতভাবে তুলে ধরেছিলেন। সেই সময়কার বিহার বিধানসভার এক বিধায়ক পরবর্তীকালে একবার বলেছিলেন, সেদিন যদি ববি হত্যার আসল সত্যিটা সকলের সামনে চলে আসতো, তবে শুধু একটা সরকারই পড়তো না, গণতন্ত্রের সবচেয়ে খারাপ দিকটাও গোটা দেশের সামনে উন্মোচিত হতো। কারণ বিধানসভার প্রায় সকল সদস্যই এই পাপের ভাগীদার ছিলেন। ববি ওরফে শ্বেতনিশা ত্রিবেদী খুন হয়েছিলেন 1983 সালে। সেই থেকে আজ পর্যন্ত প্রায় 43 বছর পার হয়ে গেছে। বিহারে একের পর এক সরকারও বদল হয়েছে, কিন্তু তা সত্ত্বেও ববির আসল খুনিরা আজও শাস্তি পায়নি। আইনের চোখে হয়তো ববি মার্ডার কেসের ফাইল আজ চিরতরে বন্ধ, কিন্তু পুলিশি রেকর্ডসের পাতায় এই হত্যাকাণ্ডের ঘটনাটা একটা দগদগে ক্ষত হয়ে থেকে যাবে। আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। নমস্কার।